সেই অর্ডার চাইছে। সাইবার হামলার ঝুঁকিতে বিদ্যুৎ, টেলিকম, ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ভিপিএনে বাড়ছে হ্যাকিংয়ের শঙ্কা, জানালেন প্রতিমন্ত্রী। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। আগামীকালের মধ্যে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে যুদ্ধাপরাধী দল জামায়াত শিবিরকে। এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যেই। বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। আইনমন্ত্রী আরও বলেন, আদালত নয় বরং কোনো দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। জানান, এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটাই সঠিক। তার বক্তব্য, জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় সহ 11টি মন্ত্রণালয়ের বৈঠক চলছে। সাম্প্রতিক ঘটনা ও জামায়াত নিষিদ্ধের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নূরনবী সরকার। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। নূরনবী, বৈঠকে কি কি বিষয়ের সিদ্ধান্ত এলো? জামায়াতের নিষিদ্ধের ইস্যুতে কিছু জানা গেছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। 3টার পর থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের শুরু হওয়ার আগে আইনমন্ত্রী দুপুরে সচিবালয়ে বলেছিলেন যে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে। সেটার আইনগত প্রক্রিয়া কী হবে সেটি খতিয়ে দেখার জন্য কিন্তু তারা এই বৈঠকটি মূলত করছেন। এছাড়াও আগামীকাল থেকে কিন্তু অফিস আদালত স্বাভাবিক নিয়মে চলার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারফিউ থাকবে কি থাকবে না সে বিষয়টি নিয়েও কিন্তু এখানে আলোচনা হতে পারে। আইনমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে জামাত নিষিদ্ধ করা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা। তিনি বলেছেন হবে না। সে বিষয়টি কিন্তু এই মিটিংয়ে আলোচনা হতে পারে। আমরা দেখেছি যে পুলিশের যারা কর্তৃপক্ষ রয়েছেন ঊর্ধ্বতন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। র্যাবের প্রতিনিধি রয়েছে, বিজিবির প্রতিনিধি রয়েছে, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এখানে উপস্থিত রয়েছেন। ডিএমপি কমিশনারকে দেখেছি, অন্যান্য মন্ত্রীগণও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো এই বৈঠক থেকে অনেকগুলো বিষয়ের সিদ্ধান্ত আসতে পারে এরকমটি আমরা জানতে পেরেছি এবং ধারণা করা হচ্ছে আজকের মধ্যেই হয়তো বা প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়ে। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত না। সরকারের তরফ থেকে গতকাল যেরকম মন্ত্রী একদম বলেছিলেন সেতুমন্ত্রী যে বুধবারের মধ্যেই কিন্তু জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হতে পারে সরকারিভাবে নির্বাহী আদেশে, সেই বিষয়টাই মূলত এই মিটিংয়ে গুরুত্ব পাচ্ছে। মিটিংটি শেষ হওয়ার পরেই আসলে আমরা স্বরাষ্ট্র আইন এবং সংশ্লিষ্ট যারা আছেন এমনকি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টিও আমরা জানার চেষ্টা করব ওই ব্রিফিং থেকে। লোপা। নূরনবী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে, সব তথ্যই সরকারের কাছে আছে। সকালে আওয়ামী লীগের যৌথ সভায় একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের, আইনগত দিকগুলো দেখে সেটি বাস্তবায়ন করবে সরকার। কোটা আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে ছিল এ সভা। সূচনা বক্তব্যে সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি বন্ধে নেওয়া সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তুলে ধরেন ওবায়দুল কাদের। মূলত জামাত ধর্মের
মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। সহিংসতার সাথে জড়িতদের নামে কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়েছে। এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন পুরোপুরি স্পষ্ট। গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তাওহিদ বিথুন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে গুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের বিষয়ে দায়ের করা রিটের শুনানি আজকের মতো শেষ হলো। এ বিষয়ে আদেশ আগামীকাল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়। রিটকারীদের জবাব দাখিলের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে রাখার এখতিয়ার নেই বলেও জানান। বলেন, তাদেরকে হয় গ্রেফতার না হয় আদালতে পাঠাতে হবে। আদালত আরও বলেন, এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রিট পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করেছেন, তারাই আবার রিট করেছেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। রিটকারীর পক্ষের আইনজীবী বলেন, তারা পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে চাননি, তারা জীবনের জন্য দাঁড়িয়েছেন। এজলাসের বাইরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? তাদের নিরাপত্তার কথা যে বলছেন, সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না। পিতা এবং মাতা এবং অন্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে, কিন্তু এই 2 জন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেট ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প সহ রফতানিমুখী খাত। এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন তিনি। জানান, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গেল 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে।
সরকারি বেসরকারি 70টি শিক্ষা প্রতিষ্ঠানেও সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে। এসব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে। আরও জানান, ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে ইমেইলে জবাব দিয়েছে টিকটক। আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঘোষণা আসে, গত কয়েকদিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আলাদা প্রণোদনার সুপারিশ করবে আইসিটি মন্ত্রণালয়। একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোন রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 264টি মামলা হয়েছে, যার 53টি হত্যা মামলা। এসব মামলার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের তিনি জানান, সহিংসতার ঘটনার এখন পর্যন্ত 2800-র অধিক গ্রেফতার রয়েছে। রিমান্ডে নিয়ে আসামিদের দেয়া তথ্যে গ্রেফতার অভিযান চলছে বলে জানান তিনি। এ সময় থানায় কোনো গ্রেফতার বাণিজ্য হচ্ছে না বলে জানায় বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, নিরপরাধ কোনো ব্যক্তি কিংবা শিক্ষার্থীকে হয়রানি করলে সেই পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ডিএমপি। তিনি আরও বলেন, শুধুমাত্র যারা হামলায় অংশ নিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে পুলিশ। এখন পর্যন্ত নিরস্ত্র মানুষজনকে আমাদের ডিপার্টমেন্টের কিছু পুলিশ অফিসার গুলি করছে। দেশের ভিত্তিতে যে নাশকতা সংঘটিত হয়েছে ঢাকা শহরে, প্রত্যেকটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে যে কোন প্রেক্ষাপটে আমাদের কোনো সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে, সেগুলি আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আমি যেটি বলেছি, যেটি অফিসিয়াল মামলা হয়েছে, শুধুমাত্র তো হত্যা মামলা না, হত্যা মামলা ছাড়াও তো আরও অসংখ্য শত শত মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। আগামীকাল থেকে সরকারি বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে মঙ্গলবারও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে, এমনটা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার। সে সময়ই তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে, যাতে এটি যথাযথ মানসম্পন্ন ও উচ্চ মানসম্পন্ন হয়। এই তদন্তে সহায়তা নেয়ার বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে। বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ যে রাষ্ট্রীয় শোক পালন করছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনা জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, জার্মানি সবসময় বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা উল্লেখ করেন। আগামী 2030 সালের মধ্যে $500 কোটি মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই তথ্য জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। জানান, বাংলাদেশ এখন বিশ্বের 50টিরও বেশি দেশে মৎস্যজাত পণ্য রপ্তানি করছে। সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে 4,500 কোটি টাকা। এই আয় আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, কয়েক বছরে দেশে মৎস্য উৎপাদন বাড়ায় মাথাপিছু আমিষ গ্রহণের প্রবণতা বেড়েছে। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই না ফেরার দেশে চলে গেলেন আরেক সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আজ বেলা 11:53 মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। গত 23 জুলাই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন, রাখেন ৭২ ঘন্টার পর্যবেক্ষণে। ২০১১ সালে এই সঙ্গীত শিল্পীর লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস আর হাড়েও ক্যান্সার সংক্রমিত হয়। তখন থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ১৯৮৬ সালে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন তিনি। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে। দর্শক, এই ছিল যমুনা নিউজের